আমার তালিকায় এটা 50 নম্বর দেশ। সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, আসল কথা হলো বিশ্বের এই দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো হয়ে রইল একটা স্মরণীয় মাইলস্টোন। ইউরোপের মানচিত্রে নামজাদা সব দেশের মাঝে কিছু অতি ক্ষুদ্র সার্বভৌম ভূখণ্ড, এমনই 4টি শতাব্দী প্রাচীন স্বাধীন রাষ্ট্রকে নিয়ে ভূপর্যটকের এই যাত্রা। অভিযানের দ্বিতীয় ধাপে ভূমধ্য সাগরের তটে অবস্থিত আভিজাত্য আর গ্ল্যামারের কেন্দ্রবিন্দু মোনাকো, বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ আর ভূপর্যটকের পা রাখা 50তম দেশের মাইলফলক। মোনাকোর সাথে আজ দক্ষিণ ফ্রান্সের নয়নাভিরাম উপকূল বা সেই বিখ্যাত ফ্রেঞ্চ রিভিয়েরা ভ্রমণ। দক্ষিণ ফ্রান্সের মায়াবী শহর নিস। সূর্যোদয়ের এখনো কিছুটা বাকি, শহরের রাজপথ চিরে নিজের ছন্দে চলতে শুরু করেছে ট্রাম। ফ্রেঞ্চ রিভিয়েরা অঞ্চলের অনিন্দ্য সুন্দর শহর এই নিস, এবং বিস্তীর্ণ রিভিয়েরা অঞ্চলটি ঘুরে দেখার জন্য এক নিখুঁত ট্রানজিট বেস। তাই এখান থেকেই আজকের ডে ট্রিপ ফ্রেঞ্চ রিভিয়েরার, যার মধ্যে একটি গন্তব্য স্বাধীন প্রিন্সিপালিটি মোনাকো। ট্যুর শুরুর আগে একটু গোল্ডেন আওয়ারের নিস দর্শন। নিস শহরটি সমাদৃত তার স্থাপত্যের এক অনন্য ও কালজয়ী শৈলীর জন্য, বিশেষ করে ফরাসি আভিজাত্য আর ইতালীয় ঘরানার এক জাদুকরী মেলবন্ধনের কারণে। 1860 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ট্রিটি অফ টিউরিনের আগে এই শহরটি ছিল সার্ডিনিয়া সাম্রাজ্যের অংশ। সেই ঐতিহাসিক সংযোগের কারণেই এখানকার দালান কোঠার রঙে, দেওয়ালে এবং সামগ্রিক কারুকাজে ইতালীয় রেনেসার এক গভীর ও স্পষ্ট প্রভাব অটুট রয়েছে আজও। চারিদিকে জমকালো ব্যারক স্থাপত্যের নিদর্শন, মধ্যযুগীয় গথিক ধারার গির্জা, প্যাস্টেল রঙের সব প্রাচীন ইমারত এবং বেল এপকে যুগের নান্দনিক কারুকাজের ঝুলন্ত বারান্দা। ভোরের এই মৃদু ও স্নিগ্ধ আলোয় চারপাশের এই প্রাচীন অবয়বগুলো যেন ধারণ করেছে এক শান্ত আধ্যাত্মিক গাম্ভীর্য। হিসেবের বাইরে পাওয়া ইতিহাসের এমন এক জীবন্ত কোলাজ দিনের শুরুতেই এই অভিযানকে এনে দিল অপূর্ব ও অবিস্মরণীয় সূচনা। ক্রমে উজ্জ্বল হচ্ছে ভোরের আকাশ, সবে পর্ষা সাজাচ্ছে নিসের বিখ্যাত ফুলের বাজার মার্শে অফ্লোর। বাজার পেরিয়েই নিসের আসল রত্ন প্রমেনাদ দে জংলে। পূব আকাশের ভোরের রঙের ছটায় মেতে উঠেছে দিগন্ত বিস্তৃত ভূমধ্য সাগরের নীল জলরাশি, আর তার ঠিক কোল ঘেঁষে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মনোরম ওয়াকওয়ে। 19বিংশ শতাব্দীতে এখানে আসা শৌখিন ইংরেজ পর্যটকদের হাত ধরেই পত্তন হয়েছিল এই অনন্য পদচারী রাস্তার। দুপাশ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভিজাত সব স্থাপত্য, স্থানীয়দের প্রাতঃকালীন হাঁটার ভিড়, আর সমুদ্রের বুক চিরে আসা হিমেল হাওয়া, আছড়ে পড়া ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে এক পরম তৃপ্তির অভিজ্ঞতা। প্রমেনাদ দে জংলে পেরিয়ে শহরের কেন্দ্রবিন্দু মাসিনা স্কোয়ার, চারপাশে গাঢ় লাল ও কমলা রঙের প্রাচীন ফরাসি দালান, আর অবশ্যই চোখ ধাঁধানো কালো সাদা চেকার্ড মেঝে। অনন্য এই দাবার বোর্ডের মাঝখানে দাঁড়িয়ে অ্যাপোলোর ভাস্কর্য ফন্তেন দে সোলেই বা সূর্যের ফোয়ারা। আধুনিক ও ধ্রুপদী সংস্কৃতির এক নিখুঁত মেলবন্ধন এই নিস। শহরের এই সংক্ষিপ্ত রূপ দেখার পর আর কোনো সন্দেহ নেই যে খুব শিগগিরই ফিরে আসতে হবে ট্রানজিট নয়, মূল গন্তব্য হিসেবে। এবারে পা চালিয়ে ডে ট্রিপের পিক আপ পয়েন্টের দিকে।
পথেই তুলে নেওয়া চটজলদি কিছু ব্রেকফাস্ট। তারপরেই শুরু আজকের ফ্রেঞ্চ রিভিয়েরা অভিযান। নিস শহরকে পেছনে ফেলে গাড়ি এখন ছুটে চলেছে নীল জলের সীমানা ঘেঁষে ভূমধ্যসাগরীয় কোস্টাল হাইওয়ে ধরে। দেশ মোনাকো ছাড়াও এই পুরো পথ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের নানা মায়াবী অধ্যায়। এই ডে ট্রিপে থাকছে প্রাচীন নাবিকদের শহর অঁতিব, চলচ্চিত্র উৎসবের বিশ্ববিখ্যাত শহর ক্যান, পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা শিল্পীদের গ্রাম সাঁ পল দ্য ভেন্স, দেশ মোনাকোর রাজকীয় দ্য রক ও মন্টে কার্লো, এবং সবশেষে মধ্যযুগীয় এজ ভিলেজ। দিনটা হতে চলেছে দীর্ঘ ও বৈচিত্র্যময়। গাড়ি চলেছে উপকূলবর্তী পথ ধরে। একটু দূরে আবছা দেখা যাচ্ছে এক অদ্ভুত আধুনিক স্থাপত্যের অবয়ব। গাইড জানালেন যে এটি হলো মারিনা বে দে জঁস, ভূমধ্য সাগরের তীরে ঢেউয়ের আকারে নির্মিত বিশালাকার আবাসিক কমপ্লেক্স। 70 ও 80-র দশকে স্থপতি জন মার্শার নকশায় তৈরি 4টি বিশাল ভবন নিসের আধুনিক ল্যান্ডমার্ক, অনন্য জ্যামিতিক নকশা আর সমুদ্রমুখী বিলাসবহুল জীবনযাত্রার এক প্রতীক। আজকের প্রথম স্টপ প্রাচীন শহর অঁতিব। একসময় গ্রিক ও রোমানদের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ার সুবাদে শহরের প্রতিটি অলিতে গলিতে আজও মিশে রয়েছে এক প্রাচীন সামুদ্রিক ঐতিহ্যের ঘ্রাণ। এখানকার পোর্ট ভবন হল বর্তমান ইউরোপের সবচেয়ে বড় এবং বিলাসবহুল মেরিনা। তাই এখানে নোঙর করা থাকে বিশ্বের ধনকুবেরদের বিশাল বিশাল সব প্রমোদতরী বা ইয়ট। বিলাসবহুল আধুনিকতার ঠিক পাশেই পাথুরে দেওয়ালে ঘেরা পুরনো শহর। তার গা ঘেঁষেই রয়েছে প্লাজ দে লা গ্রাভেত, একান্ত নিরিবিলি এক বালুকাময় সৈকত। একসময় প্রাচীন যে দেওয়ালগুলো জলদস্যুদের হাত থেকে শহরকে রক্ষা করত, আজ তা পর্যটকদের জন্য এক রোমান্টিক ব্যাকড্রপ ছাড়া আর কিছুই নয়। এই শহরের আলো ছায়ার খেলাই একসময় মুগ্ধ করেছিল কিংবদন্তি শিল্পী পাবলো পিকাসোকে। 1946 সালে তিনি যখন অঁতিবের গ্রিমালদি শ্যাটোতে এসে উঠলেন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সেই মুক্তি আর এক নতুন প্রেমের আবেশ তাঁর তুলিতে এনে দিয়েছিল এক নতুন প্রাণশক্তি। এখানকার সেই উচ্ছলতা আর পৌরাণিক মোটিভ নিয়ে তিনি এঁকেছিলেন তার অমর সৃষ্টি লা জোয়া দা ভিভরা বা জীবনের আনন্দ। প্যারিস ফিরে যাওয়ার সময় কৃতজ্ঞতা স্বরূপ তিনি 23টি তৈলচিত্র এবং 44টি স্কেচ এই শহরকে দান করে যান, যা পিকাসোর সেই সৃজনশীল দিনগুলোর সাক্ষী হয়ে আজও উজ্জ্বল অঁতিবের ক্যানভাসে। অঁতিবকে বিদায় জানিয়ে গাড়ি এবার রওনা হয়েছে বিশ্ব চলচ্চিত্রের মক্কা ক্যান শহরে। এই শহরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই লাল গালিচা, ঝলমলে তারকার মেলা আর আভিজাত্যের এক চরম বহিঃপ্রকাশ। তবে একজন বাঙালি হিসেবে ক্যানের প্রসঙ্গ উঠলে মাথায় আসতে বাধ্য সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, 1956 সালে প্রদর্শিত এবং বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে উৎসবের অন্যতম শীর্ষ সম্মানে স্বীকৃত। এরপর পরবর্তী সময়ে অবশ্যই পরশ পাথর কিংবা দেবীও বিশ্ব চলচ্চিত্রের বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে এই উৎসবের আঙিনায়। গাড়ি ঢুকছে ক্যান শহরে। জানলার বাইরে চলচ্চিত্র উৎসবের মূল কেন্দ্রবিন্দু সেই ভবন যার নাম পালেই দে ফেস্টিভ্যাল এ দে কংগ্রে। সোজা কথায় এটি একটি বিশালাকার বহুমুখী সাংস্কৃতিক কমপ্লেক্স, অডিটোরিয়াম এবং কনভেনশন সেন্টারের এক অভিনব মিশ্রণ, যেখানে প্রতি বছর মে মাসে এসে থমকে দাঁড়ায় সারা বিশ্বের চলচ্চিত্র দুনিয়ার নজর। এই মুহূর্তে এখানে চলছে মিপকম, আন্তর্জাতিক গ্লোবাল কন্টেন্ট মার্কেট ও কনফারেন্স।
তারই উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের বেশ ভিড়। এই সেই সিঁড়ি, সেই লাল গালিচা। ভাবতে অবাক লাগে যে এর ওপর দিয়ে হেঁটে গেছেন হলিউড থেকে শুরু করে বিশ্ব চলচ্চিত্রের তাবড় তাবড় তারকারা। বাইরে থেকেই সই এই চত্বরের প্রতিটা পদে যেন অনুভব করা যায় সাংস্কৃতিক গৌরবের ইতিহাস। উৎসব ভবনের ঠিক নিচেই রয়েছে ক্যান শহরের অফিসিয়াল ট্যুরিস্ট অফিস। ভেতরে হরেক রকমের পোস্টার, স্মারক এবং কন্টেন্ট কালেকশনের এক বিশাল সম্ভার, সাজানো মিনিমালিস্ট রুচিসম্মত কায়দায়। এক পাশে ঐতিহ্যবাহী ক্যাসিনো, আর রাস্তার দুপাশে বিলাসবহুল সব হোটেল আর নামি দামি ব্র্যান্ডের শোরুম। রাস্তা তো নয়, ফ্যাশন, সিনেমা আর বিত্তশালীদের এক উন্মুক্ত থিয়েটার। কোলাহলময় ক্যান শহরকে বিদায় জানিয়ে এবারে একটু স্বাদ বদল। গাড়ি চলেছে পাহাড়ের শান্ত কোলে গড়ে ওঠা এক জাদুকরী গ্রামের দিকে, যাকে বলা হয় প্রভিন্স অঞ্চলের অন্যতম সেরা রত্ন বা জুয়েল অফ প্রভিন্স, নাম সাঁ পল দ্য ভেন্স। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মধ্যযুগীয় দুর্গ শহরটি দেখলে মনে হতেই পারে যে এটি উঠে এসেছে কোনো রূপকথার বইয়ের পাতা থেকে। চতুর্দশ শতাব্দীর প্রাচীন পাথুরে প্রবেশদ্বার পেরোলেই পায়ের নিচে অমসৃণ পাথুরে পথ বা কবলস্টোন স্ট্রিট। সংকীর্ণ গলির দুপাশে পাথরের তৈরি প্রাচীন বাড়ি, যার বারান্দা থেকে ঝুলছে নানান রঙের ফুল। এই গ্রামের প্রতিটি কোণ, প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত আর্ট গ্যালারি। বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামের পরিবেশের প্রেমে পড়ে এখানে বছরের পর বছর সময় কাটিয়েছেন মার্ক শাগাল, পাবলো পিকাসো বা অঁরি মাতিসের মতো কিংবদন্তি শিল্পীরা। আজও সেই ঐতিহ্যের রেশ ধরে গলির দুপাশে সেজে উঠেছে অজস্র আধুনিক আর্ট স্টুডিও, ভাস্কর্য ও বুটিক শপ। এখানকার প্রতিটি পাথরের খাঁজে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আর শৈল্পিক সৃজনশীলতা। কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো যান্ত্রিক ব্যস্ততা, কেবলই ইতিহাসের চাদর গায়ে জড়িয়ে এক অনন্তকাল ধরে বেঁচে থাকার আকুল আকুতি, এই সাঁ পল দ্য ভেন্স। পাহাড়ি পথ আর টানেল পেরিয়ে গাড়ি চলেছে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং অন্যতম ধনী রাষ্ট্রের উদ্দেশ্যে, যার নাম মোনাকো। মাত্র 2 বর্গ কিলোমিটারের এই দেশটিতে নেই কোনো আয়কর। অন্যদিকে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় এর নিরাপত্তা, পরিকাঠামো আর বিলাসবহুল জীবনযাত্রা। রাষ্ট্র হিসেবে মোনাকো মূলত একটি স্বাধীন প্রিন্সিপালিটি, যেখানে দীর্ঘ 7 শতাব্দীর বেশি সময় ধরে গ্রিমাল্ডি রাজপরিবার অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিচালনা করছে শাসনভার। দেশ মোনাকোর ঐতিহ্যবাহী কেন্দ্রবিন্দু দ্য রক। ভূমধ্য সাগরের বুকে জেগে থাকা এই বিশাল পাথুরে পাহাড়টি মোনাকোর প্রাচীন দুর্গ শহর, যেখান থেকে গ্রিমাল্ডি রাজপরিবার গত 7 শতাব্দীরও বেশি সময় ধরে এই দেশ শাসন করে আসছে। মোনাকো ভ্রমণের প্রথম অংশ এই পুরনো শহরের পথে পায়ে হেঁটে বেড়ানো। তার শুরুটা এই ওশেনোগ্রাফিক মিউজিয়ামের সামনে থেকে। 1910 সালে নির্মিত পাহাড়ের খাঁজে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় ভবনটি সমুদ্র বিজ্ঞানের এক অন্যতম প্রধান গবেষণাগার। সেন্ট মার্টিন গার্ডেনের চমৎকার ছায়াঘেরা পথ ধরে একটু এগোলেই সেন্ট নিকোলাস ক্যাথিড্রাল, 19বিংশ শতাব্দীতে নির্মিত সাদা পাথরের রোমানেস্ক বাইজেন্টাইন শৈলীর গির্জা।
এখানেই সমাহিত আছেন মোনাকোর প্রয়াত রাজপুত্র রেনিয়ে এবং তার বিশ্ববিখ্যাত স্ত্রী হলিউড তারকা প্রিন্সেস অফ মোনাকো গ্রেস কেলি। ক্যাথিড্রাল পেরিয়ে নিটোল রাস্তা দিয়ে আরেকটু যেতেই প্রিন্সেস প্যালেস বা রাজপ্রাসাদের সুবিশাল চত্বর। ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত এই দুর্গটি আজও মোনাকোর রাজপরিবারের সরকারি বাসস্থান। প্রাসাদটি কাজ করে মোনাকোর প্রশাসনিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে এবং এখান থেকেই পরিচালিত হয় রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও রাজকীয় ঐতিহ্য। এই চত্বরের এক কোণে দাঁড়িয়ে আছে প্রিন্স অ্যালবার্ট একের ভাস্কর্য আর স্তূপীকৃত হয়ে থাকা কামানের গোলা, যা মনে করিয়ে দেয় এই রাজবংশের প্রাচীন সামরিক প্রতিরক্ষার কথা। লক্ষণীয় কামানের মুখগুলো তাক করা শূন্যের দিকে, কারণ ওখানেই খাড়া ক্লিফ বা পাহাড়ের ঢাল। চত্বরের শেষ প্রান্ত থেকে নিচের দিকে তাকালে চোখের সামনে ভেসে ওঠে মোনাকোর বিখ্যাত পোর্ট হারকিউলিসের জাদুকরী দৃশ্য। নীল সাগরের বুকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত প্রমোদ তরী আর তার পেছনে পাহাড়ের গায়ে ধাপে ধাপে উঠে যাওয়া আধুনিক আকাশছোঁয়া বহুতল ভবন মোনাকোর এক যথার্থ রূপ বললে ভুল হবে না। শহরের এই প্রান্তে যে দৃশ্য, অপর প্রান্তেও কিছুটা সেরকমই, তবে দুটোই দেখার মতো। দুই প্রান্তের মাঝে সরু গলি, যার দুপাশে বার, ক্যাফে ও রেস্তোরাঁর ছড়াছড়ি। প্রাচীন দালানগুলোর মাঝখানে সরু আকাশ ঢেকে ঝুলছে মোনাকোর লাল সাদা জাতীয় পতাকা। সংকীর্ণ গলিপথের শেষে আবার উন্মুক্ত কোণ, দূর দিগন্তের নীল জলরাশি আর পাহাড়ের কোলাজকে আগলে রেখেছে পিস ফ্রেম। ভূপর্যটকের 50তম দেশে পা রাখার এক নাটকীয় ব্যাকড্রপ এবং ফ্রেঞ্চ রিভিয়ার অন্যতম সুন্দর এক ভিউ পয়েন্ট। আমার তালিকায় এটা 50 নম্বর দেশ। সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, আসল কথা হলো বিশ্বের এই দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো হয়ে রইল একটা স্মরণীয় মাইলস্টোন। পুরনো মোনাকো বা দ্য রক অঞ্চলের প্রাচীন ইতিহাস চাক্ষুষ করে এবারে মোনাকোর সবচেয়ে জমকালো এবং বিলাসবহুল এলাকা কারে দর বা গোল্ডেন স্কোয়ারের দিকে। এই সেই জায়গা যেখানে বসবাস করেন বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী মানুষেরা। মোনাকোর এই রাস্তাগুলোই কিন্তু প্রত্যেক বছর রূপান্তরিত হয় বিশ্ববিখ্যাত ফর্মুলা 1 গ্রাঁ প্রির রেসিং ট্র্যাকে। এই শহরই ল্যাম্বরগিনি, ফেরারি এবং বেন্টলির মতো উচ্চবিত্তদের বাহনগুলোর অন্যতম প্রধান কেন্দ্রস্থল। সত্যিই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতোই পাহাড়ের ঢাল কেটে তৈরি এই শহরের পরিকাঠামো আর চারপাশের এই বৃত্তের আস্ফালন। মন্টে কার্লো ডিস্ট্রিক্টের গোল্ডেন স্কোয়ারের কেন্দ্রবিন্দুতে বিলাসিতার ছাপ ও গন্ধ স্পষ্ট। চারপাশে বুলগারি, ডিওর, শ্যানেল, লুই ভিটন ইত্যাদি 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 বিশ্বের শীর্ষস্থানীয় সব ফ্যাশন হাউসের ফ্ল্যাগশিপ স্টোর। মোনাকো সম্পর্কে একটি বিখ্যাত এবং বেশ মজার ঐতিহাসিক প্রবাদ প্রচলিত আছে। মোনাকো ইজ দ্য সানি প্লেস ফর শেডি পিপল, অর্থাৎ ঝলমলে রোদের নিচে বিশ্বের নানা প্রান্তের কর ফাঁকি দেওয়া বিত্তশালীদের এক সুরক্ষিত আশ্রয়স্থল। প্রবাদটির সত্যতা যাচাই করা আমার কাজ নয়, তবে একেবারে ব্যক্তিগতভাবে এইরকম জায়গার প্রতি কোনো টান অনুভব করা ঠিক ধাতে নেই। তাতে কিছুই আসে যায় না, কারণ আমার মত যাই হোক কিংবা যতই বিতর্ক থাকুক না কেন, এখানকার বিলাসবহুল জীবনযাত্রা, রাজকীয় বুটিক্স আর ক্যাসিনোর এই ঝলমলে আবহ উপেক্ষা করার উপায় নেই। গোল্ডেন স্কোয়ারের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে মোনাকোর সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক ক্যাসিনো দে মন্টে কার্লো। সামনের চত্বরে পর্যটকদের উপচে পড়া ভিড়। 2001 সালে স্থাপন করা হয়েছে ব্রিটিশ ভাস্কর অনিশ কাপুরের তৈরি বিখ্যাত স্কাই মিরর,
বিশালাকারী অবতল আয়নাটি তার চকচকে প্রতিফলিত তলে ক্যাসিনোর রাজকীয় স্থাপত্য আর ওপরের আকাশকে একীভূত করে এক অদ্ভুত মায়াবী জ্যামিতিক ভারসাম্য তৈরি করে, যা পর্যটকদের কাছে এক নতুন বিস্ময়। 1863 সালে নির্মিত এই ঐতিহাসিক জুয়া খেলার কেন্দ্রটি কেবল একটি ক্যাসিনো নয়, বরং এটি ব্যারক এবং বো আর্টস স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যার নকশা করেছিলেন প্যারিস অপেরার বিখ্যাত স্থপতি শার্ল গার্নিয়ার। একসময় মোনাকো যখন দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিল, তখন এই ক্যাসিনো থেকে প্রাপ্ত আয়ই পুনরুজ্জীবিত করেছিল গ্রিমাল্ডি রাজবংশ এবং পুরো দেশের অর্থনীতিকে। মজার বিষয়, মোনাকোর নিজস্ব আইন অনুযায়ী দেশের স্থায়ী নাগরিকদের এই ক্যাসিনোয় জুয়া খেলার অনুমতি নেই। এটি উন্মুক্ত শুধু বিদেশি পর্যটকদের জন্যই। জেমস বন্ডের গোল্ডেন আই সিনেমার সেই চিরচেনার রাজকীয় পরিবেশ আজও এই জায়গাটিকে টিকিয়ে রেখেছে পুরো বিশ্বের বিনোদন ও আভিজাত্যের শেষ কথা হিসেবে। মোনাকোর রাজকীয় আভিজাত্যকে বিদায় জানিয়ে দিনের সর্বশেষ স্টপ এজ ভিলেজ। হাইওয়ে ধরে একটু ওপরের দিকে উঠে পাহাড়ের চূড়ায় ঈগলের বাসার মতো দাঁড়িয়ে থাকা এক মধ্যযুগীয় গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত এই পাথুরে গ্রামটি বিখ্যাত তার অসাধারণ প্যানোরামিক ভিউ এবং প্রাচীন ইতিহাসের জন্য। এস ভিলেজের খাড়া পাথুরে সিঁড়ি বেয়ে একদম চূড়ায় রয়েছে এখানকার বিখ্যাত এক্সোটিক গার্ডেন। এই বাগানে রয়েছে পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা ক্যাকটাস এবং সাকিউলেন্ট জাতীয় উদ্ভিদের এক বিশাল সম্ভার। বাগানের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রাচীন চার্চের হলদেটে রঙের ক্লক টাওয়ার বা ঘড়িঘর। তবে এই বাগানের মূল আকর্ষণ এই সুউচ্চ চূড়া থেকে নিচের দৃশ্য। দিগন্ত বিস্তৃত ভূমধ্য সাগরের নীল জল আর পাহাড়ি জনপদ। সফর শেষ, এক্সোটিক গার্ডেন থেকে নেমে এসে গাড়ির জন্য অপেক্ষারত এই ব্যস্ত মোড়ে এস ভিলেজের প্রবেশপথের বাস স্টেশন ও শপিং মলের সামনের পার্কিং এলাকায়। বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখে ফ্রেঞ্চ রিভিয়েরার বাতাস এখন বেশ শীতল, কানে বাজছে বিদায়ী সুর। নিস পৌঁছেই চলে যেতে হবে পার্শ্ববর্তী ফরাসি শহর মার্সেই, সেখান থেকে ভোরের ফ্লাইট। কারণ 50 তো শেষ নয়, বরং শুরু এক নতুন অধ্যায়ের। ফ্রেঞ্চ রিভিয়েরা শেষ করে ভূপর্যটকের যাত্রাপথ আরও দক্ষিণমুখী। প্লেনে চড়ে ভূমধ্য সাগরের বুকে অবস্থিত এক প্রাচীন দুর্গ ও দ্বীপরাষ্ট্রের উদ্দেশ্যে, যার নাম মল্টা। ইউরোপের অতি ক্ষুদ্র 4 দেশের ধারাবাহিক অভিযানের তৃতীয় রত্ন হিসেবে মল্টার গল্প জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে ভূপর্যটকের চ্যানেলে।